দেখুন, রুজিনা রহমান উনি সাংবাদিকতায় মাস্টার ডিগ্রি এবং করার পরে তিনি আজকে একটা ইউটিউবারের কর্ণধার হয়েছে এবং একটা গ্রাম বাংলা থেকে উঠে এসে সংগ্রাম করে মুসলিম ঘরের মেয়ে, সেই মুসলিম ঘরের মেয়ে সে আজকে বঙ্গ টিভি আজকে বাংলায় প্রতিষ্ঠিত করেছে ইউটিউবার হিসেবে। কিন্তু তাকে কেন্দ্র করে গলসি থানায় বাড়ি একজন নাম হচ্ছে ইয়াসিন আলী, লোকে বলে মৌলানা, আজও পর্যন্ত জীবনে মৌলানা ডিগ্রিটা দেখাতে পারেনি এবং আমাকে ওয়েস্ট বেঙ্গল মৌলানা অ্যাসোসিয়েশন থেকে জানিয়েছে যে উনি কোনো মৌলানা ডিগ্রি নেই। মৌলানা ডিগ্রি পেতে গেলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমএম পাস করতে হয়, যেমন গ্র্যাজুয়েশন হতে গেলে বিএ পাস করতে গেলে, বিএসসি পাস করতে গেলে, বিকম পাস করতে গেলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিগ্রি হাসিল করতে হয়। উনি কোনো ভারতবর্ষের কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা থেকে পাস করেনি। এটা আমাকে মৌলানা ওয়েস্ট বেঙ্গল মৌলানা অ্যাসোসিয়েশন থেকে জানিয়েছে। হ্যাঁ, শুনেছি যে উনি হাফেজে কোরআন, অর্থাৎ কোরআনটাকে যদি কেউ পড়ে তাকে হাফেজ। ওর বাপ বলছে, ওর বাপ ইয়াসিনের বাপ বলছে যে আমাকে লোকে বলছে যে আপনি এত বছর ধর্মীয় জলসা করে কি করলেন, আপনার বেটা তো এই জম্মা 8 দিন এসে বিশাল দোতলা বাড়ি, ফলস সিলিং, হ্যাঁ, তারপরে একটা ছেড়ে 4টে গাড়ি করে ফেললো, আপনি কি করলেন? তা আমি বললাম আল্লাহ জানে, ও হারাম খায় কি খায় সেটা আল্লাহই জানে, আমি এর উত্তর দিতে পারবো না। ওর বাপ বলছে আজকে আমার ইসলাম ধর্মে কোথায় বলা আছে, কোন হাদিসে বলা আছে, কোন কোরআনে বলা আছে যে একটা ইসলাম ধর্মের নারীকে কে চুল খুলে আছে কি লিপস্টিক মেখে আছে তাকে দেহ ব্যবসায়ী বলে দেবে? হ্যাঁ, এই কারণে রুজিনা রহমান বঙ্গ টিভির তিনি হেস্টিং থানায় এফআইআর করেছিলেন, সেই এফআইআরটা 0 এফআইআর করে রেখে দিয়েছিল। অবশেষে আমরা 35 নম্বর ঘরে তীর্থঙ্কর, জাস্টিস তীর্থঙ্কর বাবুর ঘরে আমরা মামলাটা করেছিলাম। সেই মামলাতে তীর্থঙ্কর বাবু স্টেটের কাছে রিপোর্ট চাইলো, তারা 0 এফআইআরটা দেখিয়ে দিল এবং বলল এটা গলসি থানায় পাঠিয়ে দিয়েছে। তখন জাস্টিস বলল কেউ যদি আমেরিকা থেকে কথা বলে তাহলে কি আমেরিকায় যেতে হবে নাকি এফআইআর করতে? হ্যাঁ, বলে ওদের স্টেটকে বলল যে মামলা আমি সাইবার ক্রাইমে, লালবাজার সাইবার ক্রাইমে ট্রান্সফার করছি এবং লালবাজার সাইবার ক্রাইমে ট্রান্সফার হয়েছিল এবং লালবাজারে রুজিনা রহমানকে ডেকে পাঠিয়েছিল। সেখানে লালবাজারে ও যে কথাগুলো ইয়াসিন বলেছিল, দেহ ব্যবসায়ী থেকে শুরু করে যা যা বলেছিল সমস্তটা পেনড্রাইভে পুড়ে সেখানে দিয়েছিল এবং লালবাজারের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি পরিষ্কার বললেন যে আয়ো একজন মুসলিম, ওনার সাথে দেখা করুন, যা সাজা দেবার অবশ্যই সাজা হবে। ওনার সমস্ত কথা দিলে সেদিনকে আয়ও বসেছিল, তিনিও বললেন না এটা খুব অন্যায়, আমরা দেখেছি, এনাকে জানি, আমরা ডেকে পাঠাবো। তারপরে আজকে আবার ডেকে পাঠিয়ে বলছে মামলা তুলে নিন, চাপ সৃষ্টি করছে, কি হবে এই মামলায়। আয়স তিনি মুসলমান, আইনটা বড় না, তার কাছে ইয়াসিনটা বড় হয়ে গেল, আইনটা বড় না, হাইকোর্টের ডাইরেকশনটা ওনার কাছে বড় হলো না। অর্থাৎ কলকাতার বুকে লালবাজারে যদি আয়ো এই রকম কীর্তি করে তাহলে গ্রাম বাংলাতে ওসিরা, আইসিরা, ছোটবাবু, বড়বাবু, মেজবাবুরা কি করে গ্রাম বাংলার মানুষের সাথে, এটা বিচার্য। তাই আইন আইনের পথে চলবে, সংবিধান সংবিধানের পথে চলবে। আয়ো তুমি মুসলমান হয়ে আরেকটা মুসলমানের জাতের টান টানছো, ऐसा होने नहीं दूंगा।
স্যার আপনারা এই ঘটনা কি অনারেবল তীর্থঙ্কর ঘোষের ঘরে এটা জানাবেন যে ওসি এরকম প্রস্তাব দিচ্ছে, আইও এরকম প্রস্তাব দিচ্ছে? দেখুন, এফআইআর এর কপিটা রুজিনাকে আনতে বলেছি, আনুক। তারপরে আমরা আমাদের ফার্মে আলোচনা করে প্রয়োজন হলে ওই আয়ের বিরুদ্ধেও মামলা করব। এবং সেক্ষেত্রে আপনারা কোনোভাবে কোনো ভয় পাচ্ছেন না এবং আপনারা এর আরে ডরনা কিয়া, মানুষ হয়ে জন্মেছি, ইসলামের ঘরে জন্ম নিয়েছি, মাথা নজর করবো একমাত্র খোদার কাছে, যে ডর গিয়া মর গিয়া। তবে ওই আয়োকে আমি সবক শিখিয়ে দেবো, যাতে টান বড় না সংবিধান বড় না আইন বড়, এটা দেখিয়ে দেবো। আর সাথে সাথে ইয়াসিন তোমার পাশে কে আছে, কোন হুজুর আছে, কোন খেজুর আছে, কোন পুলিশ আছে, কোন মমতা খালা আছে, কোন মমতা বুবু আছে, সেটাও আমরা দেখে শেষ দেখে ছাড়বো।